আমাদের প্যারাডাইম খুব স্পষ্ট, আমরা স্বাধীন থাকব, যদি স্বাধীন থাকতে না পারি মরে যাব, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা স্বাধীন থাকব। দুটো আন্দোলন বা দুটো ফ্যাক্টর হাসিনার শাসনামলে খুব বেশি আমাদের সামনে ধরা দিয়েছে এবং আমাদেরকে এর বিরুদ্ধে লড়তে হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে সীমান্ত, বাংলাদেশের সীমান্ত হত্যা। বাংলাদেশের সীমান্তে কোনো নিরাপত্তা ছিল না মানুষের, এবং বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী এটাকে সম্পূর্ণ অকেজো করে রাখা হয়েছিল। এবং দ্বিতীয় আরেকটি বিষয় যেটি নিয়ে আমরা বিশেষ করে 23 সালের শেষের দিকে আমরা অনেক ক্যাম্পেইন করেছিলাম, আমরা মুভমেন্ট করেছিলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সারা দেশে, সেটা হচ্ছে ফিলিস্তিনের ইসরায়েলের আক্রমণ। এই দুটো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের কাছে প্রথমত স্পষ্ট করেছিল 1940-50-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানবাধিকার, গণতন্ত্র, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব নিয়ে যে কাঠামোটা আন্তর্জাতিকভাবে তৈরি হয় জাতিসংঘকে সামনে রেখে, সেটা অর্থহীন হয়ে পড়ছে। এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছিল। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। কারণ ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নে মানবাধিকারের ধ্বজাধারী যারা, তারা একেবারেই ফেল করেছেন। তারা এই ভ্যালুসগুলোকে ইন্টারন্যাশনালি আপহোল্ড করতে পারেন নাই, এবং সেটা প্রতিফলন আমরা বাংলাদেশে আমাদের নিজেদের জীবনে দেখেছি। আমরা গুম খুনের শিকার হয়েছি, রাজনৈতিক হত্যার শিকার হয়েছি, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে আন্তর্জাতিক মানবাধিকার যে ভ্যালুস, এগুলো আমাদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। বরং এগুলোকে যারা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেন, তারা এই দেশে যখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে আগাতেন, এনজিও বিশেষ করে, দেখা যেত যে তারা ক্ষমতার কাছাকাছি, আওয়ামী লীগের কাছাকাছি যারা, তাদের সাথে এক প্রকার লিয়াজো করেই এখানে কাজ করতেন, বা তাদেরকে করতে হতো তাদের যুক্তি অনুসারে। তো এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলো পুরোপুরিভাবে ফেল করেছে, এটা আমরা ক্লিয়ার ছিলাম পলিটিক্যাল জায়গা থেকে। দ্বিতীয় যে জায়গাটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল সেটা হচ্ছে নেশন স্টেটের যুগ শেষ। আমরা দেখেছি যে রাশিয়া কিভাবে ইউক্রেনে আক্রমণ চালিয়েছে, সেটা নিয়ে তাদের নিজস্ব যুক্তি আছে। আমরা দেখেছি চীন কিভাবে সাউথ চায়না সিতে তারা বিস্তার ঘটানোর চেষ্টা করেছে, এবং অবশ্যই অখণ্ড ভারতের যে বয়ান আমরা দেখেছি, যেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়েছে, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে নেশন স্টেট ইজ নো মোর রেলেভেন্ট, এবং এটা রেলেভেন্ট থাকবে না। নতুন একটা প্যারাডাইম হাজির হচ্ছে আন্তর্জাতিক জায়গা থেকে, এবং এটা হান্টিংটনের ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা এরকম কিছু বলতে চাচ্ছি না। সিভিলাইজেশনাল প্রজেক্ট থাকলে যে ক্ল্যাশ হতে হবে, এটা আমার মনে হয় না ব্যক্তিগত জায়গা থেকে যে অবশ্যম্ভাবী কোনো বিষয়। সে সহযোগিতাও থাকতে পারে, পারস্পরিক সমৃদ্ধি হতে পারে, কিন্তু সিভিলাইজেশনাল আসপেক্ট বা প্যারাডাইম যে আন্তর্জাতিকভাবে হাজির হয়েছে, এটা আমাদের কাছে ক্লিয়ার ছিল। আমাদের লড়াই এটা আমরা অনুভব করেছি, এবং আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশকে যদি আমরা নেশন স্টেটের, সংকীর্ণ নেশন স্টেটের কিংবা নৃতাত্ত্বিক ভাষাতাত্ত্বিক জাতির সংকীর্ণ গণ্ডি থেকে বের করতে না পারি, তাহলে নতুন পৃথিবীতে টিকে থাকাটা হয়তো বা কষ্ট হবে। বিশেষ করে এক্সপ্যানশনিস্ট বিভিন্ন চিন্তাভাবনা যেভাবে এখন আন্তর্জাতিকভাবে দেখা যাচ্ছে। তো এই জায়গাগুলো আমাদের কাছে ক্লিয়ার ছিল। পরবর্তীতে আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি যে সকল জায়গা থেকে আমরা সহায়তা আশা করেছিলাম, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো আমাদেরকে একটা পর্যায়ে গিয়ে সহায়তা দিয়েছে, কিন্তু মূল উদ্যোগটা নিতে হয়েছে জনগণকে। অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, এইসব বিষয়ে যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন ইটসেলফ আমাদেরকে দিতে পারবে না। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য, আমাদের জাতির ভাগ্য এবং আমাদের জাতির গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার রক্ষার জন্য যে জনগণকে এম্পাওয়ার করা লাগবে, জনগণের এজেন্সি তৈরি করা লাগবে, এটা আমাদের কাছে আন্দোলনের সময় ক্লিয়ার হয়ে গিয়েছিল। এবং আমাদেরকে আন্দোলনের সময় থেকেই বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন একটি বক্তব্য হাজির করতে হয়েছে। আওয়ামী লীগের বক্তব্য কিন্তু পরিষ্কার। আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে বাংলাদেশ এমন একটা ভূরাজনৈতিক বাস্তবতায় বসবাস করে, যে ভূরাজনৈতিক বাস্তবতায় জাতীয় নিরাপত্তার জন্য তাকে কোনো বৃহৎ শক্তির শেল্টারে থাকতে হবে, অর্থাৎ করদ হয়ে থাকতে হবে। বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে, কিন্তু তার কোনো স্বাধীনতা থাকবে না। বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা এই, জাতীয় নিরাপত্তা মানে হচ্ছে এই। এটা হচ্ছে আওয়ামী লীগের প্যারাডাইম। আমাদের প্যারাডাইম খুব স্পষ্ট, আমরা স্বাধীন থাকব, যদি স্বাধীন থাকতে না পারি মরে যাব, কিন্তু যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা স্বাধীন থাকব। তো এই জায়গায় আমরা এই প্যারাডাইমটা আস্তে আস্তে চেষ্টা করছি জুলাইয়ের সময় থেকে এবং তারপর থেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করার। এবং ঐতিহাসিক দিক থেকে যদি আমরা দেখি, এই অঞ্চলের মানুষ, আমি যদি বলি বেঙ্গল ডেল্টা বা বেসিন, এটা বিশেষজ্ঞরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবেন, ডিফাইন করতে পারবেন। এই অঞ্চলের মানুষের যে স্বকীয় রাজনৈতিক বা সামাজিক
যে জায়গাটা বা যে আইডেন্টিটি আমি যদি বলি, সেদিক থেকে পশ্চিম দিক থেকে আসা যে কোনো ইনভেডার আমাদেরকে ইতিহাসে বারবার সামলাতে হয়েছে, বারবার ঠেকিয়ে রাখতে হয়েছে, এটাই বাস্তবতা। এবং সেই বাস্তবতার জায়গা থেকে আমাদেরকে ধর্মীয় উগ্রবাদ, সেটা যে ধর্মেরই হোক, উগ্র হিন্দুত্ববাদ কিংবা ইসলামিস্ট যে ধারাগুলো, এগুলোকে ঠেকিয়ে রাখতে হবে ভবিষ্যতে। আমাদেরকে সীমান্তকে রক্ষা করতে হবে এবং সেজন্য গণপ্রতিরক্ষা খুব ইম্পর্ট্যান্ট। সামরিক প্রশিক্ষণ, এটাকে যত বেশি সম্ভব আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের মতো ছোট একটা রাষ্ট্রের জন্য, এটা আমরা অনুভব করেছি যে প্রয়োজনীয়। যেহেতু এখনও সীমান্তে মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ, বিজিবি এখন অনেক অ্যাক্টিভ, তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিন্তু এখনও এটা চলমান। তো আমরা মনে করি এই ফ্যাক্টরগুলো সামনের দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আমাদের প্যারাডাইমটা ঠিক রাখা, আমরা স্বাধীন থাকব, সেটা যে মূল্য আমাদেরকে দিতে হোক না কেন আমরা দিতে প্রস্তুত।